আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এনসিপির গত 2 দিনে কয়েক দফা হামলা হলেও জাতীয় রাজনীতিতে বড় আলোচনার ইস্যু এখন কূটনীতি আর কূটনৈতিক হাই প্রোফাইল বৈঠক। বাংলাদেশে যোগদান 1 মাসের বেশি সময় পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরেই বাংলাদেশে এসেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত সার্জিও ঘোষ। আবার সার্জিও ঘোষ বাংলাদেশে ল্যান্ড করার আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে গিয়েছিলেন চায়না ও পাকিস্তানি রাষ্ট্রদূত। কূটনৈতিক মহলের জোর আলোচনা হলো চীন সহ ভূ রাজনৈতিক ইস্যুতে তিস্তা প্রকল্প সহ একাধিক বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ এক হওয়ায় বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে বার্তা দিতে সার্জিও ঘোষ বাংলাদেশে এসেছেন। আবার এমন একটি সময় ঘোষ বাংলাদেশে এসেছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ পাঠিয়েছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে ব্রিক্স সম্মেলন হলেও সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে 1-to-1 বৈঠক করতে চায় বাংলাদেশ সরকার। সে বিষয়টির নিশ্চয়তা পাওয়া গেলেই তারেক রহমান ভারতে যেতে পারেন। আর সে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক ভূরাজনৈতিক অনেক ইস্যুর জট খুলতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 29 জুলাই বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দীনেশ ত্রিবেদী ঢাকায় এসে দায়িত্ব নিয়েছেন গত 25 জুন। গুনে গুনে 1 মাসেরও বেশি সময় পারলেও এতদিন পর্যন্ত বাংলাদেশের কোনো শীর্ষ ব্যক্তির সাথে তার বৈঠক হয়নি। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার পর এটাই ছিল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। আবার বৈঠকটি হলো এমন একটা সময় যার একদিনের মধ্যে বাংলাদেশে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত সার্জিও ঘোষ। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে, কোন দিকে মোড় নিতে যাচ্ছে এবং কোন কোন ইস্যুতে ঝুলে আছে তা বোঝার জন্য 29 জুলাই প্রথমবারের মতো বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর ভারতের রাষ্ট্রদূত, যিনি আবার মন্ত্রী পদমর্যাদার, এই দুজন কি বলেছেন তা ব্যাখ্যা করা দরকার। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক 24-এর 5ই আগস্টের পর থেকে ইতিহাসের সর্বোচ্চ তলানিতে গিয়ে ঠেকেছিল। যদিও গোপন চুক্তি, 26 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, দেশ বিক্রির বহু অভিযোগ ইউনূসের আমলে তার মদতপুষ্টরা করলেও সেসব অভিযোগ যে ভিত্তিহীন সেটি পরিষ্কার হয়ে গিয়েছিল। বিএনপি ক্ষমতা আসার পর মনে করা হয়েছিল সে সম্পর্কের উন্নতি হবে, কিন্তু ঐতিহাসিকভাবে বিদ্যমান পুরাতন কিছু ইস্যু আর 5ই আগস্টের পর তৈরি হওয়া নতুন কিছু ইস্যুর কারণে সম্পর্কের উন্নতি হলেও পুরোপুরি যে স্বাভাবিক হয়নি সেটি নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা আছে। কিন্তু দুই দেশের সরকারি পর্যায় থেকে বিষয়টি নিয়ে সোজা সাপটাভাবে কথা বলা হয় না। প্রথম আলোর খবর বলা হচ্ছে, দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন, দুই নিকট প্রতিবেশী দেশের সম্পর্কে কিছু অস্বস্তি বা ইরিটেশন আছে। সেটা দীনেশ ত্রিবেদীও জানেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও জানেন। এগুলো নিরসন করার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তো সবাই উপলব্ধি করে না। তবে দুই দেশের সম্পর্ক রিসেটের বা নতুন করে শুরুর ব্যাপারে দুজনেই ঐক্যমত্য পোষণ করেছেন। দর্শক, খেয়াল করে দেখুন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন দুই প্রতিবেশীর সম্পর্ক এমন কিছু বিষয় আছে যেগুলো অস্বস্তিকর। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এগুলো যে সেটেল করবে তার প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করে না, কিন্তু বর্তমান সরকার নতুন করে শুরু করতে চায়। প্রশ্ন হলো, এই ইস্যুগুলো কি কি যেগুলোর কারণে দুই দেশের সম্পর্ক থমকে আছে? বাংলাদেশের দিক থেকে বিবেচনা করলে সীমান্তে পুশিন সমস্যা, তিস্তা ও গঙ্গার পানি, এই ইস্যুগুলো ঐতিহাসিকভাবে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনটা জিয়ে রেখেছে। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই।
শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ এবং দুই দেশের জনগণের কল্যাণ। অন্যদিকে ডিসেম্বরের শেষ হচ্ছে গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তি নবায়নের সময় ঘনিয়ে আসা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশেরই একটি করে ওয়ার্কিং গ্রুপ রয়েছে। তারা সক্রিয়ভাবে কাজ করবে এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই। তবে এসব ইস্যুকে ছাড়িয়ে 5ই আগস্টের পর প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে তিনি সবশেষ রয়টার্স ও এপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। রয়টার্সকে টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলার পর থেকে বাংলাদেশের সরকারি ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া এবং আলোচনা হতে দেখা যাচ্ছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবরকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক বিষয়গুলোর টানাপোড়েন আদৌ দূর হবে কিনা তা অনেকখানি নির্ভর করছে এই ইস্যুটির উপর। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছিল, প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে নোট ভার্বাল পাঠিয়েছে। ভারত সরকারও বিষয়টি স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ওই অনুরোধের আইনি দিক পরীক্ষা করছে বলে জানিয়েছে। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনার ফিরে যাওয়া না যাওয়া একান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত আর তার নিরাপত্তা ইস্যুটি একসাথে জড়িত। কিন্তু পারস্পরিক সমঝোতা ছাড়া যে শেখ হাসিনার ইস্যুটি শুরু হবে না, সেটি এতদিনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরেই পারস্পরিক সমঝোতার তীব্রতা বাড়লেও উদ্যোগ কি নেওয়া হয়েছে? দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা সে প্রশ্নে খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যে যে বিষয়গুলো আছে আগামী দিনে সব নিয়ে তো আলোচনা হবে। অর্থাৎ বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে আলোচনার পথ খুলে দিয়েছে। বোঝা যাচ্ছে যে ইস্যুটি নিয়ে এই মুহূর্তে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক বেশি আটকে আছে। সেই ইস্যুটি নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক আলোচনার পথ খুলতে যাচ্ছে। সে আলোচনা ঠিক কবে শুরু হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে খলিলুর রহমান এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক থেকে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বুধবার বলেছেন, এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যায় না। একই ধরনের কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় হাইকমিশনার আশা করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে যাবে। সূত্রগুলো বলছে, আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্সের সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ ব্রিক্সের সরাসরি সদস্য নয়, তারপরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পাঠিয়েছেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ব্রিক্স উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট। বিমস্টেক হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতার জোট। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারত এই আমন্ত্রণটি দুটি দেশের সম্পর্কের কারণে পাঠিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জোট বিমস্টেকের সভাপতি হিসেবে। সে কারণে বাংলাদেশ সরকার নিশ্চিত হতে চায়, ভারত সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় ওয়ান টু ওয়ান বৈঠক করা যাবে কিনা। এর নিশ্চয়তার উপর নির্ভর করছে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাবেন কি যাবেন না সেই সিদ্ধান্ত। তবে দিল্লির কূটনৈতিক সূত্র বলছে, 29 জুলাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জানিয়েছেন। আশা করা হচ্ছে, বর্তমান ঢাকা দিল্লি সম্পর্কের প্রেক্ষাপটে শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে এবং সে বৈঠকে খুব গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি ইস্যু নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের সাথে চলমান এসব ইস্যু এবং দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটি শুধু ভারত বাংলাদেশ নয়, এর সাথে আরো একটি দেশ জড়িত এবং সেটি হলো আমেরিকা। বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসায় এই আলোচনাটি আরো জোরালো হয়ে উঠেছে। দৈনিক মানব জমিন তার এই সফরকে ঘিরে শিরোনাম করেছে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য নতুন এক পরীক্ষার মুহূর্ত তৈরি করেছে ওয়াশিংটন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের 33 দিনের মাথায় ঢাকায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30 জুলাই গোর ঢাকায় আসেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন এই মার্কিন কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যা 6টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় 20 মিনিট একান্তে কথা বলেন সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে সার্জিও গোর লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি ঘটেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে সার্জিও গোরের সফরকে ঘিরে ঢাকা, নয়াদিল্লি ও বেজিং এই ত্রিভুজের ভূরাজনৈতিক সমীকরণ আলোচনায় উঠে এসেছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে সরকারি পর্যায়ে সফরটিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। মার্কিন বিশেষ দূতের সফরের আগের দিন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন খলিলুর রহমানের কাছে। তিনি বলেছিলেন, দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলেছেন, ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকটি প্রয়োজনীয় ছিল বলে যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হয়েছে। প্রশ্ন হলো, ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন 25 জুন। 1 মাস 5 দিন পরে কেন এই বৈঠক প্রয়োজনীয় হয়ে উঠল, তাও ঠিক সার্জিও গোরের সাথে বৈঠকের আগের দিন। 30 জুলাই গোরের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও দাবি করেছেন ভারত ও চীন ইস্যুতে তাদের কোনো কথা হয়নি। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর দাবি, এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আমেরিকার বড় মাথা ব্যথা চীন। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানে উল্লেখযোগ্য মিল রয়েছে। মানবজমিনের রিপোর্টে বলা হয়েছে, এই প্রকল্পকে শুধু উন্নয়ন প্রকল্প হিসেবে নয়, আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করছে নয়াদিল্লি। ফলে তিস্তা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওয়াশিংটনেরও বিশেষ আগ্রহের বিষয়। প্রধানমন্ত্রীর বেজিং সফরের আগে তিস্তা প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয়ে টানাপোড়েন থাকলেও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দুই দেশের সিদ্ধান্ত অভিন্ন। অর্থাৎ এক্ষেত্রে ওয়াশিংটনের কাছে নয়াদিল্লির উদ্বেগ বেশি গুরুত্বপূর্ণ। শুধু তিস্তা প্রকল্পই নয়, চীনের চাওয়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর আর চীনা সামরিক সরঞ্জাম কেনা নিয়েও মার্কিনীদের মাথা ব্যথা আছে। সার্জিও গোরের বাংলাদেশ আসা উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সামাজিক মাধ্যমে যে পোস্ট দিয়েছেন সেখানেও আলোচ্য বিষয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি তিনি উল্লেখ করেছেন। এই আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রশাসন ভারত সরকারের মিত্র। অন্যদিকে মার্কিন প্রভাব নিয়ে চীনও চিন্তিত। 30 জুলাই সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তারেক রহমান যেদিন চীন সফরে গিয়েছিলেন সেদিন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছিলেন। আবার 30 জুলাই দুপুরে দেখা করেছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই যে পরস্পর বিরোধী দেশগুলোর প্রতিনিধিদের এত তৎপরতা, এটি প্রমাণ করে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে গোরের এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন ও ভূ রাজনৈতিক ইস্যু ছাড়া আরেকটি ইস্যু আছে যেটি সাম্প্রতিক সময় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ভূ রাজনৈতিক আলোচনার ইস্যুতে রূপ নিয়েছে। ইস্যুটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বিষয়টি সরাসরি এখন ভারত সরকারের জন্য শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে। বিশেষ করে কয়েকদিন আগে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যে
আদালতে ফিরে আত্মসমর্পণ করবেন। সবশেষ 30শে জুলাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপিকেও তিনি একই কথা জানিয়েছেন। এছাড়া একই দিন আউটলুকে তার আরো একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, তিনি দেশে ফিরলে 3টি সম্ভাবনার যে কোনো একটি ঘটতে পারে। সেগুলো হলো, তাকে মেরে ফেলা হতে পারে, তিনি গ্রেপ্তার হতে পারেন, তাকে নির্যাতন করা হতে পারে। তা সত্ত্বেও তিনি ফিরে আসবেন বলে জানিয়েছেন। আবার আউটলুকে ছাপা হওয়া সাক্ষাৎকারটিতে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বৈশ্বিক শক্তিগুলোর কোনো সহযোগিতা আছে কি না তা জানার চেষ্টা করা হয়েছে, কিন্তু এ ব্যাপারে শেখ হাসিনা কোনো দেশের নাম উচ্চারণ করেননি। চীনের ব্যাপারে তার এই সাক্ষাৎকারটিতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ইস্যু নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোরের সঙ্গে কথা হয়েছে ভারতীয় কূটনীতিকদের। তারা মনে করছে, আওয়ামী লীগকে রাজনৈতিক বৃত্তের বাইরে রাখলে বাংলাদেশে অসন্তোষ বাড়তে পারে, যেটি ভূ রাজনৈতিক বিবেচনায় ক্ষতিকর হতে পারে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে ভারতের সাথে 1-to-1 আলোচনা হবে তারেক রহমানের দিল্লি সফরে। সার্জিও গোরের সাথে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে 1 আগস্ট। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, সেই বৈঠকের পরই অনেক জল্পনা কল্পনা পরিষ্কার হয়ে যাবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। সোনাম ওয়াংচুকের সঙ্গে ককরোচ নেতৃত্বের সংঘাত কি 4 দেয়ালের বাইরে বেরিয়ে আসা শুরু হলো? সোনাম ওয়াংচুক কি একা, নাকি তার সঙ্গে আছে ককরোচ পার্টির বিক্ষুব্ধরা? কেন বলছি এই কথা, সেটা দেখা যাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও অন্য ককরোচ নেতাদের বিজয় উদযাপনের নানান ছবি। সেসব ছবি হাসি, গান, হুল্লোড়। আর এটা দেখে ক্ষুব্ধ হয়েছেন সোনাম ওয়াংচুক। তিনি মনে করেন, কোন জয় বা সাফল্যের উদযাপন সম্মানের সঙ্গে হওয়া উচিত। সেখানে যেন সংযম, বিনয় এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকে। একটি ভিডিও বার্তায় এ কথা বলেছেন তিনি। নিট আন্দোলন যেটা হয়েছে সেটা জুড়ে দিয়েছিল সোনাম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টিকে। যন্তর মন্ত্রে ওয়াংচুকের অনশন আন্দোলনকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। যদিও দাবি দাওয়া পূরণ হওয়ার আগেই অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক, তবে শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল সিজেপি। কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরই অবস্থান প্রত্যাহার করে সিজেপি, ককরোচ পার্টি। তারপর থেকে কি ওয়াংচুকের সঙ্গে দূরত্ব বাড়ছে সিজেপির? পরপর কয়েকটি ঘটনাক্রম সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে। যদিও এ ব্যাপারে কোনো পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি, বরং বুঝিয়েছে দূরত্বের কোনো প্রশ্নই ওঠে না। ককরোচ পার্টির মূলত 3টি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। ধর্ণা প্রত্যাহারের পর সেই সিজেপি ককরোচ পার্টি জড়িয়ে পড়েছে উদযাপন বিতর্কের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওয়ে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সমেত বেশ কয়েকজনকে উদ্দাম নাচানাচি করতে দেখা গিয়েছে। স্পষ্টত বোঝা যাচ্ছে জয়ের আনন্দেই উদযাপনে মেতেছেন তারা। যদিও সেই উদযাপনকে অনেকেই ভালো চোখে দেখছেন না। সেই বিতর্ক কিছুটা উস্কে দিয়েছে ওয়াংচুকের এই বার্তা। শিক্ষাবিদ তথা সমাজ সৈনিক ওয়াংচুক মনে করেন, কোন জয় বা সাফল্যের উদযাপন সম্মানের সঙ্গে হওয়া উচিত। সেখানে যেন সংযম, বিনয় এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকে। ওয়াংচুকের সংযোজন যে প্রকৃত সাফল্যের বীজ শুধুমাত্র লক্ষ্য অর্জনের মধ্যে নিহিত নয়, বরং তা কিভাবে স্বীকৃতি পায় সেটাও দেখা উচিত। ওয়াংচুক সরাসরি কারো নাম করেননি, এ কথাও বলেননি যে তার এই বার্তা সৌরভদের জন্য।
তবে তাদের বিতর্কিত ভিডিও প্রকাশ পাওয়ার পরেই ওয়াংচুকের এই বার্তা দেয়াটা কখনোই কাকতালীয় মনে হতে পারে না। আন্দোলন সমর্থনকারীদের একটা বড় অংশের নিশানায় ছিলেন সৌরভরা। তাদের যুক্তি উল্লাসের এই ছবি কখনোই কাম্য নয়, এটা অসংবেদনশীল। নিট কেলেঙ্কারির কারণে অনেক পড়ুয়া আত্মহত্যা করেছেন, ককরোচ পার্টির আন্দোলনের সঙ্গে সেই বিষয়টিও জুড়ে ছিল। সেখানে কেন্দ্রের ক্ষতিপূরণের আশ্বাসকে জয় হিসেবে দেখা হলেও বিষয়টি স্পর্শকাতর। তার পরপরই ওয়াংচুকের বার্তা যেন আরো প্রকট করল সমালোচকদের যুক্তিকে। সমাজের এক অংশের মধ্যে প্রশ্ন জাগছে, আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে ওয়াংচুক এবং ওই ককরোচ পার্টির নেতৃত্বের মধ্যে কি অদৃশ্য দেয়াল উঠতে শুরু করেছে, বিভাজনের দেয়াল? বিষয়টি নিয়ে দেখা যাক। আন্দোলনের পর উৎসব, আর সেই উৎসবেই বিতর্ক। সোনাম ওয়াংচুক ও ককরোচ পার্টির মধ্যে কি দূরত্ব বাড়ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক জল্পনা? বন্ধুরা, একটি আন্দোলন শেষ হয়েছে, দাবি দাওয়ার কিছু অংশ মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার, ধর্মেন্দ্র প্রধানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, আন্দোলনকারীরা ধর্ণা তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবেই অনেকের মনে স্বস্তি এসেছে, কিন্তু আন্দোলনের আসল বিতর্কটি শেষ হলো। আসল বিতর্ক মানে সেটা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, পরীক্ষার ব্যাপারে যে দুর্নীতিগুলো চলে সেইগুলো, সেগুলো কি শেষ হয়েছে? বরং বলা ভালো, আন্দোলনের নতুন অধ্যায় শুরু হয়েছে আন্দোলন শেষ হওয়ার পরেই। একটি ভিডিও, কয়েক সেকেন্ডের দৃশ্য, সেখানে দেখা যাচ্ছে ককরোচদের শীর্ষ নেতারা, যাদের মধ্যে মুখপাত্র সৌরভ দাসও রয়েছেন, তারা হাসছেন, নাচছেন, উল্লাস করছেন। তারপরেই সোনাম ওয়াংচুকের এই বার্তা। তিনি কারো নাম নেননি, কাউকে আক্রমণও করেননি, কিন্তু তার কয়েকটি বাক্য নতুন করে প্রশ্ন তুলেছে। এই আন্দোলনের ভিতরে কি সত্যিই মতপার্থক্য তৈরি হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়া অতিরঞ্জিত ব্যাখ্যা করছে? এই আন্দোলনের শুরু থেকেই দুটি মুখ বিশেষভাবে সামনে। একদিকে হচ্ছেন সোনাম ওয়াংচুক, আর একদিকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ওয়াংচুকের পরিচয় একজন শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সমাজকর্মী হিসেবে। তিনি অনশনকে আন্দোলনের প্রধান অস্ত্র করেছিলেন গান্ধীবাদী পথে। অন্যদিকে সিজেপি ছিল সংগঠনের শক্তি। দেশ জুড়ে প্রচার, কর্মসূচি, মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, সবকিছুর দায়িত্ব ছিল তাদের কাঁধে। দুই পক্ষের ভূমিকা আলাদা হলেও লক্ষ্য ছিল একটাই। নিট আন্দোলন জুড়ে দিয়েছিল সোনাম ওয়াংচুক এবং ককরোচ পার্টিকে। যন্তর মন্তরে ওয়াংচুকের অনশন আন্দোলনকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। দাবি দাওয়া পূরণ হওয়ার আগেই যদিও অনশন ভাঙেন তিনি, আর তার সেই অনশন ভাঙা সমালোচিত হয়েছে আন্দোলনকারীদের সব পক্ষে। কংগ্রেস সোনামকে বলেছে কংগ্রেস সমর্থনকারী দল, তারা বলেছে বিজেপির দালাল সোনামকে। আম আদমি পার্টির বক্তব্য মোটামুটি তাই। আর ককরোচ নেতৃত্ব, তারা মুখে কিছু বলেনি, নিশ্চুপ থেকেছে, তবে সোনামের থেকে দূরত্ব তৈরি করেছে। অনশন ভাঙা নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি, তারপর তার সঙ্গে কেউ দেখা করতেও যায়নি। এক কথায় টোটাল ইগনোর করেছে সোনামকে, যেন সোনামের অনশন প্রত্যাহারে তাদের কিছু যায় আসে না। এবং শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল ককরোচ পার্টি এবং সরকারের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। এবং তখন থেকেই ওয়াংচুকের সঙ্গে দূরত্ব বাড়ছে সিজেপির। পরপর কয়েকটি ঘটনাক্রম সেদিকে ইঙ্গিত করছে, যদিও এই ব্যাপারে কোনো পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি। দীর্ঘ টানাপোড়েনের পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেয়। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, ধর্ণা তুলে নেওয়া হয়। কেউ বললেন এটি আলোচনার মাধ্যমে সমাধান, আবার কেউ বললেন সব দাবি পূরণ হয়নি, তাই এটাকে পূর্ণ জয় বলা যায় না। অর্থাৎ আন্দোলন শেষ হওয়ার মুহূর্ত থেকেই সাফল্য নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে। এরপরই ভাইরাল সেই ভিডিও, ধর্ণা প্রত্যাহারে কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে সেই নাচ, গান, উল্লাস, তার ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে সিজেপির নেতারা আনন্দ করছেন। অনেকে এটাকে স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া হিসেবে দেখতেই পারেন, অনেকে দেখছেনও, কারণ দীর্ঘ আন্দোলনের পরে কিছুটা স্বস্তি তো আসতেই পারে। আবার অন্য একটি অংশের বক্তব্য, এত বড় একটি আন্দোলন যেখানে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, উদ্বেগ ও মানসিক যন্ত্রণা জড়িয়ে ছিল, যেখানে বেশ কিছু মৃত্যুর ঘটনা, যেখানে আত্মহত্যার ঘটনা যেখানে রয়েছে, সেখানে প্রকাশ্য উল্লাস তাদেরকে অপমানিত করা, হয়তো অনেকের কাছে সেজন্য এটা অস্বস্তিকর মনে হয়েছে। এখানেই শুরু হচ্ছে বিতর্ক, তারপরে সোনাম ওয়াংচুকের বার্তা। ঠিক এই সময়ে সোনাম ওয়াংচুকের এই বার্তায় তিনি বলেছেন, কোন জয় বা সাফল্যের উদযাপন সম্মান, সংযম, বিনয় এবং দায়িত্ববোধের সঙ্গে হওয়া উচিত। অর্থাৎ এদের সম্মান করে এটা করেনি, এদের সংযম নেই, এদের মধ্যে বিনয় নেই এবং দায়িত্ববোধের অভাব আছে বলেই এইভাবে আন্দোলনটা করেছে। সোনাম আরো বলেছেন, প্রকৃত সাফল্য শুধু লক্ষ্য অর্জনে হয় না, সেই সাফল্য কিভাবে সমাজের সামনে উপস্থাপিত হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, তিনি কারো নাম বলেননি, তিনি বলেননি যে এই মন্তব্য সিজেপির উদ্দেশ্যে, ককরোচদের উদ্দেশ্যে। কিন্তু সময়ের মিলের কারণে অনেকেই দুই ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন। এখানেই শুরু জল্পনা। রাজনীতিতে যেমন অনেক সময় নীরবতাও বার্তা হয়ে ওঠে, তেমনি সামাজিক আন্দোলনেও প্রতিটি বক্তব্য বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেই বলতে শুরু করেন, ওয়াংচুক কি ইঙ্গিত দিলেন? তিনি কি এই উদযাপন পছন্দ করলেন না? আবার অন্যরা বলেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনো প্রমাণ নেই এখনো, কারণ কোনো পক্ষেই প্রকাশ্যে মতবিরোধের কথা বলেনি, বরং দুই পক্ষ সম্পর্ক স্বাভাবিক বলেই ইঙ্গিত দিয়েছে। সুতরাং এই মুহূর্তে দূরত্ব তৈরি হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো তথ্যসম্মত নয়। তবে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। আবেগ বনাম রাজনৈতিক বার্তা, একটি আন্দোলনের শেষে আনন্দ করা কি ভুল? এর উত্তর সহজ নয়, কারণ মানুষের আবেগ স্বাভাবিক। জয়ের আনন্দে কেউ হাসতেই পারেন, আবার অন্য দৃষ্টিকোণও রয়েছে। যখন আন্দোলনের সঙ্গে বহু পরিবারের দুঃখ, কষ্ট, হতাশা, এমনকি কিছু আত্মহত্যার ঘটনাও জড়িয়ে থাকে, জনপরিসরে আলোচিত হয়, তখন উল্লাসের ছবি অনেকের কাছে বেদনাদায়ক মনে হওয়াও স্বাভাবিক। অর্থাৎ একই ভিডিওকে দুভাবে দেখা সম্ভব, একটা আবেগের চোখে আর একটা সামাজিক সংবেদনশীলতার চোখে। ওয়াংচুকের রাজনৈতিক দর্শন কি বলছে? সোনাম ওয়াংচুক বরাবরই অহিংস, সংযত এবং নৈতিক রাজনীতির কথা বলেন। তার বক্তব্যে প্রায় একটি বিষয় ফিরে আসে, আন্দোলনের লক্ষ্য যতটা গুরুত্বপূর্ণ, আন্দোলনের চরিত্রও ততটাই গুরুত্বপূর্ণ। তাই তার বার্তাকে অনেকেই তার দীর্ঘদিনের নৈতিক অবস্থানেরই ধারাবাহিকতা বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এটি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য নয়, বরং একটি সাধারণ রীতি, আর এই ব্যাখ্যাটিও উড়িয়ে দেওয়া যায় না। ককরোচ পার্টির অবস্থান, এখানে সিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে ওয়াংচুকের বিরুদ্ধে একটাও মন্তব্য করা হয়নি। তাদের তরফে এই বিতর্ককে বড় করে দেখানোরও চেষ্টা হয়নি। এটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ সত্যিই যদি বড় ধরনের মতবিরোধ তৈরি হতো, তাহলে হয়তো তার কিছু প্রকাশ্য প্রতিফলন দেখা যেত। এখনো পর্যন্ত তেমন কিছু সামনে আসেনি। আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষাটা তাহলে কি? প্রত্যেক বড় আন্দোলনের শেষে একটি কঠিন পরীক্ষা আসে। সেটা হলো, সংগঠন কি ঐক্য ধরে রাখতে পারবে, নেতৃত্ব কি সংযম বজায় রাখতে পারবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনতার আস্থা কি অটুট থাকবে? ইতিহাস বলছে, বহু আন্দোলন দাবি দাওয়া পূরণের আগে ভেঙেছে, আবার বহু আন্দোলন দাবি সার্থকভাবে পূরণের পরেও অভ্যন্তরীণ মতপার্থক্যে দুর্বল হয়েছে। তাই ভবিতব্যই বলে দেবে এই আন্দোলনের ক্ষেত্রেও কি ঘটে। শেষ কথা তাহলে কি? আজকের দিনে নিশ্চিতভাবে আমরা মাত্র একটি কথাই বলতে পারি, সোনাম ওয়াংচুক সংযম ও বিনয়ের বার্তা দিয়েছেন। ককরোচ পার্টির কয়েকজন নেতার উদযাপনের ভিডিও বিতর্ক তৈরি করেছে। এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক অবশ্যই আছে। সোনামের যে প্রতিক্রিয়া, সেটা অবশ্যই তার প্রতিক্রিয়া, সেটাকে ফেলে দেওয়া যায় না। তাই এটা সত্যি, জনজীবনে যারা নেতৃত্ব দেন তাদের প্রতিটি আচরণ কিন্তু মানুষের
দৃষ্টিতে থাকে, নজরে থাকে। কখন হাসবেন, কখন নীরব থাকবেন, কখন উদযাপন করবেন, এসব অনেক সময় রাজনৈতিক বার্তায় পরিণত হয়। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথাও বলতে হয়, সেটা হলো দল থেকে দহিয়ার বহিষ্কার। এই মুহূর্তে প্রকাশ্যে যা জানা গেছে তাতে বিজেতা দাহিয়াকে সিজেপি থেকে, ককরোচ পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরানোর সরকারি কারণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক জল্পনা দুটো আলাদা করে দেখা উচিত। সিজেপির বক্তব্য অনুযায়ী দিল্লির প্রতিবাদ চলাকালীন যখন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের মুখে আছেন, তখন দাহিয়ার কয়েকটি ভিডিও ভাইরাল হয়। একটি ভিডিওতে তাকে বার্গার খেতে দেখা যায় হাসতে হাসতে, এবং পরে তার কিছু মন্তব্যকেও দল অসংবেদনশীল ও আন্দোলনের মূল্যবোধের পরিপন্থী বলেছে। এরপরই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দাহিয়া দাবি করেছেন তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। তার বক্তব্য সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছেন এবং নেতৃত্ব তাকে হঠাৎ করে কোন রকম বক্তব্য না জানাবার সুযোগ দিয়ে তাকে বহিষ্কার করেছে। বিষয়টি কি জানালো তাহলে? দাহিয়ার ব্যক্তিগত আচরণকে তারা মৌজ করে বার্গার খাওয়া, হাসি ঠাট্টার ভিডিও সামাজিক মাধ্যমে দেয়াকে পছন্দ করেনি দীপকে, সৌরভ দাসরা। মজার ব্যাপার হলো সেই একই অভিযোগ তাদের বিরুদ্ধে করলেন আবার কিন্তু সোনাম ওয়াংচুক। আর এসবের জন্য প্রশ্ন উঠছে, দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে কি? এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলছে এমন প্রমাণ প্রকাশ্যে নেই, তবে কয়েকটি ঘটনা পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দাহিয়াকে দ্রুত অপসারণ করা, আন্দোলন পরবর্তী উদযাপন নিয়ে বিতর্ক, সোনাম ওয়াংচুকের সংযম ও বিনয়ের বার্তা এবং আন্দোলনের ভবিষ্যৎ কৌশল নিয়ে নেতৃত্বের মধ্যে ভিন্ন মতের জল্পনা। এসব কারণে দলের ভেতরে মতপার্থক্য বা চাপা অসন্তোষ থাকতে পারে এমন জল্পনা রাজনৈতিক মহলে উঠে গেছে। আমার মূল্যায়ন হলো, বড় আন্দোলনের পরে নেতৃত্বের মধ্যে কৌশলগত মতভেদ হওয়া অস্বাভাবিক নয়, তবে এখনই গৃহযুদ্ধ শব্দটি ব্যবহার করা তথ্যসম্মত হবে না। বরং বলা যায় সিজেপি, ককরোচ পার্টি একটি সংবেদনশীল সাংগঠনিক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে যদি আরো নেতা পদত্যাগ করেন, বহিষ্কার হন বা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেন, তখন অভ্যন্তরীণ বিভাজনের দাবি অনেক বেশি জোরালো হবে। আগামী দিনে ওয়াংচুক ও সিজেপি একই পথে এগোবেন নাকি তাদের পথ আলাদা হবে, তার উত্তর সময় দেবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এটাকে শুধু সামান্য একটি ভুল বোঝাবুঝি নাকি ভবিষ্যতের বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা? আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।